সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে যারা আমার স্পেশাল বাংলা ক্লাস উপভোগ করছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল বাংলা ক্লাস। এখানে স্ক্রিনে আপনারা তিনটি শব্দ দেখতে পাচ্ছেন, তিন রকমের উচ্চারণ, যেমন এখন, এখান, ভেংসি। এই যে তিনটে শব্দ আমি উচ্চারণ করছি, তিন রকম, একটা হচ্ছে এখন, একটা হচ্ছে এখান, একটা হচ্ছে ভেংসি। কিন্তু আমি যদি বলি এখন, এখান, ভ্যাংসি, তাহলে কিন্তু উচ্চারণ তিনটাই ভুল হলো। শুদ্ধ উচ্চারণ হবে এখন, এখান, ভেংসি। এই শুদ্ধ উচ্চারণের অর্থাৎ এ কারের বা এর শুদ্ধ উচ্চারণের বিষয়ে বলতে গেলে প্রথমে আমাদের আলোচনা করা দরকার বাংলা ভাষায় এ এবং এই দুটি আলাদা ধ্বনি থাকলেও বর্ণ রয়েছে কিন্তু মাত্র একটি, সে হলো এ। তার অর্থাৎ ধ্বনি, সকল ধ্বনি কিন্তু বর্ণ নয়, কিন্তু সকল বর্ণই ধ্বনি। যেমন একটা ধ্বনি, কিন্তু হিসেবে কোনো বর্ণ আমরা লক্ষ্য করতে পাই না, বা হিসেবে কোনো বর্ণ আমরা দেখতে পাই না। তাই কখনো এ ধ্বনির, আবার কখনো ধ্বনির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ কখনো তার সাধারণ বা বিবৃত উচ্চারণ হয়, আবার কখনো বিকৃত উচ্চারণ বা যা কিনা হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এই ধ্বনির দুইভাবে উচ্চারণ আমরা লক্ষ্য করেছি বা আমরা দেখতে পাই। যেমন এক নাম্বারটা হচ্ছে ধ্বনির বিবৃত উচ্চারণ, ও দুই নাম্বার হচ্ছে ধ্বনি সংবৃত উচ্চারণ বা এর মতো উচ্চারণ আমরা লক্ষ্য করি। তাহলে আজকে আমরা বুঝতে পারছি ধ্বনির উচ্চারণ নিয়েই আলোচনা করব। সেই দুই প্রকারের একটি হচ্ছে ধ্বনির বিবৃতমূলক উচ্চারণ, অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম। যেমন আমরা এক নম্বর নিয়ম আমরা লক্ষ্য করতে পারি, শব্দের আদিতে স্বাধীন বা ব্যঞ্জনযুক্ত একার থাকলে, স্বাধীন বা ব্যঞ্জনযুক্ত একার থাকার পর শব্দের দ্বিতীয় বর্ণে যদি রস্বই বা রস্বইকার, দীর্ঘই বা দীর্ঘইকার, রস্যু বা রস্যুকার, দীর্ঘ বা দীর্ঘকার, বা একার, ও বা ওকার এবং অন্তস্থ ল, তালিবস্য হ বর্ণ থাকে, তবে শব্দের আদ্য বা একারের স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, অর্থাৎ এর মতো উচ্চারিত হয়। তাহলে আমরা একটা বিষয়, আমরা একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে শব্দের প্রথমে একার থাকার পর রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি ইত্যাদি এই সমস্ত বর্ণ থাকার পর একারের উচ্চারণ একার বা স্বাভাবিক উচ্চারিত হবে, অর্থাৎ বিবৃত উচ্চারিত হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি আদ্য বা একারের পর যদি রস্বইকার থাকে তাহলে উচ্চারিত হচ্ছে বেটি, বেশি, পেলি, একি ইত্যাদি। এর পরবর্তীতে আমরা দ্বিতীয়টা দেখতে পাই যে আদ্য বা একারের পর যদি দীর্ঘইকার থাকে তাহলে উচ্চারিত হয় একীভূত। এখানে একীভূত এই একটা বর্ণের ভিতর একটা শব্দে চারটি অক্ষর রয়েছে, একটা হচ্ছে একটা হচ্ছে কি, একটা ভূ, একটা তো। এখন এখানে আমরা আগের ক্লাসে আলোচনা করছি, অর্থাৎ আমাদের পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাই দীর্ঘিকারের পরে রস্বইকার হয়, তাই কয় দীর্ঘিকার রয়েছে তাই এখানে রস্বইকার হয়েছে, দীর্ঘকার রয়েছে তাই রস্যুকার হয়েছে। এখানে একটি অক্ষর, কি একটি অক্ষর, ক একটি অক্ষর এবং রোন একটি অক্ষর। এখানে 1 2 3 4টি অক্ষর রয়েছে। তাহলে লাস্টের যে অক্ষরটা রয়েছে তো শেষে রোনটা বদ্ধ অক্ষর, তাই দন্তনার নিচে হর্ষ হয়েছে। এরপরে আমরা আদ্য বা একারের পর যদি রস্যুকার যুক্ত করি তাহলে এখানে আসছে দেখুন, সেতু,
বেলুন ইত্যাদি। এখানে একটা সেতু আমরা দেখছি, দন্তস্বটা তালিবস্যা হয়েছে। এর নিয়মটা আমরা 1 নম্বর উচ্চারণের নিয়মটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এর সঠিক নিয়মটা আমরা উপলব্ধি করতে পারবো। এরপর আসছে আদ্য এ বা একারের পর দীর্ঘকার যদি থাকে তাহলে এ রূপ, কেলেভূত ইত্যাদি। এরপরে আমরা দেখছি আদ্য এ বা একারের পর যদি একার থাকে তাহলে আসছে কি খেয়ে, পেয়ে, মেয়ে, এনে, থেকে ইত্যাদি, অর্থাৎ বিবৃত উচ্চারিত হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। যেমন আমরা এর কিছু ব্যতিক্রম আমরা দেখতে পারি, যেমন একের, এখানে একের আমরা বলি না, একের, তারপর হচ্ছে এক এক ইত্যাদি। এর পরবর্তীতে আমরা আরও দেখতে পাই এ বা একারের পর যদি ওকার থাকে তাহলে মেঠো, গেছো, তেতো, ভেতো, সেও ইত্যাদি। এরপরে আসছে এরও কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন দেওর না বলে আমরা বলি দেওর, শেওড়া না বলে বলি আমরা শেওড়া, শ্যাওলা না বলে বলি আমরা শ্যাওলা। এই যে ব্যতিক্রমগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এবং এই ব্যতিক্রমগুলোই বেশিরভাগ বাংলা উচ্চারণে আমরা লক্ষ্য করি। এরপরে আসছে এ বা একারের পর যদি অন্তস্থ থাকে তাহলে এখানে হয় শ্রেয়া, পেয় ইত্যাদি। তারপরে আসছে আমরা নিয়মে দেখতে পাই এ বা একারের পর যদি র থাকে তাহলে আসছে টের, জের, এর ইত্যাদি, অর্থাৎ এ বা একারের পর র থাকলেও একারটি বিবৃত উচ্চারিত হয়, সেটা আমরা এখন দেখতে পেলাম। এরপর আসছে আদ্য এ বা একারের পর যদি ল থাকে তাহলেও এ বা একারটি বিবৃত উচ্চারিত হয়। যেমন আমরা এখানে দেখছি ফেল, এই ফেল শব্দটা ফেল করা অর্থ আসলে ফেল, আর যদি নিক্ষেপ অর্থে আসে তাহলে হচ্ছে ফেল। যেমন গেল, গেলটা যদি খাওয়া অর্থে আসে তাহলে হলো গেল, একারই থাকবে, অর্থাৎ একারটা বিবৃত উচ্চারিত হবে। আর যদি যাওয়া অর্থে হলো তাহলে হচ্ছে গেল, গ্যা, অর্থাৎ আসতেছে। এরপরে আমরা দেখছি আদ্য এ বা একারের পর তালিবস্যা থাকলে আদ্য একারটাও বিবৃত উচ্চারিত হয়। যেমন আমরা দেখতে পারি নেশা, বেশ, কেশ, দেশ, রেশ, পেশ ইত্যাদি। তারপরে আরও আমরা উচ্চারণ দেখতে পাচ্ছি আদ্য এ বা একারের পর দন্তস্ব থাকলে উচ্চারণ হবে এসো, তেরসা, ঠেস ইত্যাদি। যেমন আমরা আরও দেখতে পারি আদ্য এ বা একারের পর পেটকার মধ্যাংশ থাকলে, অর্থাৎ মধ্যাংশ থাকলেও একারটি বিবৃত বা একারের মতো উচ্চারিত হয়, যেমন মেষ, দেশ, শেষ। আমরা উচ্চারণের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়মে আমরা আলোচনা করেছিলাম মধ্যাহ্নস্ব থাকলে সবসময় কিন্তু বাংলা উচ্চারণ, শুদ্ধ উচ্চারণে লেখার সময়টা তালিবস্যা হবে। যেমন মেষ, মাইকার মেয়ে, পেটকার মধ্যাহ্নস্ব, কিন্তু এটা মধ্যাহ্নস্ব হয়েছে তালিবস্যা। এরপরে আসছে আদ্য এ বা একারের পর হ থাকলে আদ্য এ বা একার বিবৃত উচ্চারিত, যেমন দেহ, লেহন ইত্যাদি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর, এতক্ষণ আমরা 1 নম্বর নিয়মটা আলোচনা করছি, এবার আমরা 2 নম্বরটা দেখি কি হয়, যে মূলে রস্বইকার বা ঋকার যুক্ত ধাতু প্রাতিপদিকের সঙ্গে আ বা আকার যুক্ত হলে সেই রস্বইকার একার রূপে উচ্চারিত হবে, কখনো এ বা একারের মতো উচ্চারিত হবে না। অর্থাৎ আমরা মূলে যদি রস্বইকার বা ঋকারযুক্ত প্রাতিপদিকের সঙ্গে আকার যুক্ত বলি তাহলে ওইটা একারের মতো উচ্চারিত হবে। যেমন আমরা দেখতে পারি কি না, কয়স্কার কি, দন্তনায়িকার না, এটার আসছে কি কিন প্লাস আ, অর্থাৎ কিন একটা ধাতু, এর সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে, তাই কিন প্লাস আ সমান সমান হচ্ছে কি কে না। মিল, অর্থাৎ মিল, ময়রস্বীকারে মি ল, ময়রস্বী ল, মিল প্লাস আ সমান সমান মেলা। লিখ প্লাস আ সমান সমান লেখা, মিশ প্লাস আ সমান সমান মেশা, শিখা, শিখ প্লাস আ সমান সমান শিখা ইত্যাদি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শব্দের আদিতে নেতিবাচক অর্থে বে থাকলে আদ্য একার স্বাভাবিক বা বিবৃত উচ্চারিত হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে বেতাল, বেফাস, তারপরে বেরসিক, বেরসিক। এখানে দেখো
বে একটা অক্ষর, রো একটা অক্ষর এবং শিক একটা অক্ষর। এখানে শিকে বদ্ধ অক্ষর, এই জন্য কর নিচে হর্ষ চিহ্ন বসেছে। এরপরে ঘ নাম্বার অর্থাৎ 4 নাম্বার নিয়মে আমরা লক্ষ্য করি একারের পর যুক্ত বর্ণ একার থাকলে এর স্বাভাবিক উচ্চারিত হয়। যেমন আমরা দেখতে পারি কি শ্লেষ, শ্লেষ বা শ্লেষ, হ্যাঁ উচ্চারণটা হবে শ্লেষ, বেল্লাল, কেন্দ্র ইত্যাদি। এরপরে আসছে আমরা 5 নম্বর নিয়মে আমরা লক্ষ্য করতে পারি শব্দের মধ্যে বা শেষে একার থাকলে সাধারণত এ স্বাভাবিক উচ্চারিত হয়। যেমন আমরা দেখতে পারি মহেন্দ্র, যেহেতু, ঝাঁকে ইত্যাদি। এতক্ষণ আমরা যে নিয়মগুলো আলোচনা করলাম অর্থাৎ এ ধ্বনি বিবৃত উচ্চারণের নিয়ম আলোচনা করেছি। আপনারা অবশ্যই এই নিয়ম আলোচনাটা অবশ্যই বুঝতে পেরেছেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে অনুধাবন করবেন, লক্ষ্য করবেন, প্রত্যেকটা ক্লাস সুন্দর করে নেওয়ার চেষ্টা করছি। এই আপনারা আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।